আপনি কি কখনো এমন কারো সঙ্গে কাজ করেছেন যে প্রথমে একদম মানে নিখুঁত মনে হয়েছিল, কিন্তু কিছুদিন পর বুঝলেন তার ভেতরে আছে একটা অন্য দিক, হয়তোবা বেশ বিপজ্জনক? হ্যাঁ, এরকম তো অনেকেরই অভিজ্ঞতা হয়, তাই না? ঠিক। কিন্তু কেন এমন হয়? কেন আমরা মানুষের চরিত্র চিনতে প্রায়শই এত ব্যর্থ হই? এটা একটা বেশ জটিল প্রশ্ন। রবার্ট গ্রিন যেমন বলেন, মানুষ নাকি কখনো কিছু একবারই করে না। হুম, কথাটা খুব গুরুত্বপূর্ণ। একজনের আসল চরিত্র বোঝা যায় তার অভ্যাসে, তার সাধারণ প্রতিক্রিয়াগুলোতে। আর বিশেষ করে সে চাপের মুহূর্তে কেমন আচরণ করে তাতে, তাই তো? একদম। স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ আলোচনায়। আজ আমরা মানব প্রকৃতির গভীরে ডুব দেব, কিছু মৌলিক কিন্তু বেশ জটিল বিষয় নিয়ে কথা বলতে। হ্যাঁ। আমাদের হাতে কিছু উৎস আছে যা থেকে আমরা বোঝার চেষ্টা করব মানুষের চরিত্র আসলে কি দিয়ে গড়া। কেন আমরা এমন জিনিসের পেছনে ছুটি যা আমাদের নাগালের প্রায় বাইরে, আর কেনই বা আমরা ভবিষ্যতের কথা না ভেবে বর্তমানের মোহে আটকে যাই। ঠিক তাই। আর এই আলোচনাগুলো দেখুন, শুধু অন্যদের বুঝতে সাহায্য করবে তা নয়। নিজেদের জন্য একদম। নিজেদের সিদ্ধান্ত আর জীবনকে চালনা করার ক্ষেত্রেও কিন্তু এগুলো বেশ কাজে লাগতে পারে। আমরা কিছু ঐতিহাসিক চরিত্র আর ঘটনার মধ্যে দিয়ে এই বিষয়গুলোকে স্পষ্ট করার চেষ্টা করব। দারুণ। তাহলে আচ্ছা, শুরু করা যাক প্রথম বিষয় দিয়ে, মানুষের চরিত্র। হ্যাঁ। উৎসগুলো বলছে কারো খ্যাতি বা ধরুন লোক দেখানো আচরণের পেছনে আসল মানুষটাকে চেনা জরুরি। অবশ্যই। বলা হচ্ছে চরিত্র নাকি খুব ছোটবেলাতেই তৈরি হয়ে যায়, প্রতিদিনের অভ্যাসের মধ্যে দিয়ে। আর এই চরিত্রের নাকি মানুষকে বারবার একই ধরনের কাজ করতে বাধ্য করে, কখনো কখনো নিজের অজান্তেই। হুম। হাওয়ার্ড হিউজেসের জীবন এটা এক্ষেত্রে একটা অসাধারণ উদাহরণ, তাই না? হ্যাঁ, হাওয়ার্ড হিউজেস তার জীবনের শুরুটা কিন্তু বেশ অন্যরকম ছিল। ছোটবেলায় বেশ লাজুক, একটু অন্তর্মুখী। তাই মা খুব আগলে রাখতেন, আর বাবার প্রতি ছিল সম্ভ্রম মেশানো ভয়। এই পরিবেশটা হয়তো তার মধ্যে এক ধরনের পরাধীনতার বোধ তৈরি করেছিল। একদম। কিন্তু ১৯ বছর বয়সে বাবা মা মারা যাওয়ার পর তিনি যেন রাতারাতি বদলে গেলেন। হ্যাঁ, সেটাই। আত্মীয় স্বজনের পরামর্শ তো শুনলেনই না, সব ক্ষমতা নিজের হাতে তুলে নিলেন, হয়ে উঠলেন বিদ্রোহী, বেপরোয়া। তার আগ্রহ চলে গেল অন্যদিকে, হলিউড আর উড়োজাহাজ। হেলস এঞ্জেলস সিনেমা বানাতে গিয়ে তিনি একের পর এক পরিচালককে বরখাস্ত করলেন। নিজেই পরিচালনার ভার নিলেন। হ্যাঁ, নিজেই পাহাড় প্রমাণ টাকা খরচ করলেন, ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় পড়লেন, কিন্তু থামলেন না। আর এখানেই কিন্তু তার চরিত্রের একটা প্যাটার্ন ধরন ফুটে উঠছে, তাই না? মনে হচ্ছে তো। শৈশবে সেই যে পরাধীনতার বোধ, তার বিরুদ্ধেই যেন তার এই বিদ্রোহ, এই নিয়ন্ত্রণের একটা চরম আকাঙ্ক্ষা। তিনি দেখাতে চাইছিলেন তিনি আর কারোর অধীন নন। কিন্তু এই নিয়ন্ত্রণ রাখতে গিয়ে কি সব গুলিয়ে ফেলছিলেন? আমারও তাই মনে হয়, এই নিয়ন্ত্রণ ধরে রাখতে গিয়েই হয়তো বারবার নিয়ন্ত্রণ হারাচ্ছিলেন। দেখুন, সিনেমাটা শেষে হিট করল, লোকসান হয়েছিল প্রায় $2 মিলিয়ন। বিরাট অঙ্ক। হ্যাঁ। তিনি প্রকাশ্যে বলেছিলেন ভুল থেকে শিক্ষা নিয়েছেন, কিন্তু তার পরের কাজগুলোতে তো একই ধারা দেখা গেল। ঠিক। হিউজ এয়ারক্রাফটে বড় বড় সরকারি কন্ট্রাক্ট পেয়েও তারও এই অতিরিক্ত খবরদারি, সিদ্ধান্তহীনতা, এসবের কারণে প্রজেক্টগুলো ডুবল। যেমন ধরুন হারকিউলিস ট্রান্সপোর্ট প্লেন বা গোয়েন্দা বিমানের প্রজেক্ট। এর সমষ্টি। প্রথমত জিনগত বা জন্মগত বৈশিষ্ট্য। মেজাজ, কে মিশুক, কে একা থাকতে চায়, এগুলো। হ্যাঁ, অনেকটা তাই। দ্বিতীয়ত শৈশবের অভিজ্ঞতা, বিশেষ করে বাবা মায়ের সাথে সম্পর্ক। জন বোলবি যাকে বলেছেন অ্যাটাচমেন্ট স্কিমাস, মায়ের আচরণ শিশুর মনে গভীর ছাপ ফেলে। কিরকম? মা কি শিশুকে স্বাধীনতা দিচ্ছেন, নাকি অতিরিক্ত আগলে রাখছেন, নাকি তার আচরণে কোনো স্থিরতা নেই? এই অভিজ্ঞতাগুলোই কিন্তু পরবর্তী জীবনে আমাদের সম্পর্কের ধরন গড়ে দেয়। হিউজের ক্ষেত্রে তাহলে? তার ক্ষেত্রে যেমন ওই যে অতিরিক্ত নির্ভরশীলতা, আর পরে সেটার প্রতি তীব্র বিতৃষ্ণা, এটাই হয়তো তার চরিত্রের ভিত্তি গড়ে তুলেছিল। আর তার ফল? তিনি বারবার কথা দিয়েছেন বদলাবেন, যেমন তার এক ম্যানেজার চার্লস পেরেলকে নাকি বলেছিলেন, কিন্তু কাজের বেলায় সেই একই ভুল। হ্যাঁ, সেই পুরনো ভুল। আর কেউ পিকচার্স কিনে স্টুডিওটাকে প্রায় ধ্বংস করে ফেললেন, হেলিকপ্টার কন্ট্রাক্টেও বিপুল লোকসান। আর জীবনের শেষে তিনি হয়ে পড়লেন মাদকাসক্ত, জীবাণুভীত, প্রায় সকলের থেকে বিচ্ছিন্ন। উফ। তার সাফল্যের যে গল্প আমরা শুনি,
তার অনেকটাই আসলে ফাঁপা। লাভজনক ব্যবসাগুলো তিনি নিজে চালাতেনই না। ঠিক। আর দেখুন, তৃতীয় স্তর হল পরবর্তী জীবনের অভ্যাস আর অভিজ্ঞতা। আর চতুর্থ স্তরটা হল চরিত্রের এই ভেতরের সমস্যাগুলো ঢাকার জন্য আমরা যে একটা বাইরের মুখোশ তৈরি করি। হিউজেসের ওই কঠোর আবরণটা। হ্যাঁ, সম্ভবত তার ভেতরের অসহায়ত্বের ভয় ঢাকার চেষ্টাই ছিল। গুরুত্বপূর্ণ হল এই প্যাটার্ন বা ধরনগুলো চিনতে পারা। মানে মানুষ একই ভুল বারবার করে। হ্যাঁ, তারা তাদের আচরণের পুনরাবৃত্তি করে, এমনকি যখন সেটা তাদের নিজেদের ক্ষতি করে। কারো চরিত্র বুঝতে হলে দেখতে হবে সে কঠিন পরিস্থিতিতে কি করে, অন্যদের সাথে কিভাবে মেশে, তার ধৈর্য কতটা, সে নতুন কিছু শিখতে চায় কিনা। ওয়ারেন বাফেট নাকি বিনিয়োগ করার আগে কোম্পানির পরিচালকদের এই চারিত্রিক দিকগুলোই দেখেন। ইন্টারেস্টিং। উৎসগুলোতে কিছু টক্সিক টাইপ বা বিষাক্ত চরিত্রের কথাও বলা আছে, যেমন হাইপার পারফেকশনিস্ট, যারা সব নিখুঁত করতে গিয়ে নিজের এবং অন্যদের জীবন দুর্বিষহ করে তোলে। হিউজেসের মধ্যেও এই বৈশিষ্ট্যটা ছিল। তাহলে কি হেরাক্লিটাসের ওই কথাটা ঠিক, চরিত্রই নিয়তি? কথাটা আসলেই ভাবার মতো। এই যে চরিত্রের গভীরে থাকা প্যাটার্ন আমাদের অজান্তেই চালিত করে, ঠিক তেমনই আরেকটা শক্তিশালী চালিকা শক্তি হল আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা। হ্যাঁ, বিশেষ করে সেই জিনিসের প্রতি আকাঙ্ক্ষা যা আমাদের নেই। আর এই আকাঙ্ক্ষাকে কাজে লাগানোর এক দারুণ উদাহরণ হলেন কোকো শ্যানেল। কোকো শ্যানেল, ফ্যাশন দুনিয়ার কিংবদন্তি। আচ্ছা, উৎসগুলো বলছে আমাদের ওপর অনুপস্থিতি আর উপস্থিতির একটা আদিম প্রভাব আছে। ঠিক, কোনো কিছু বেশি হাতের কাছে থাকলে কেমন যেন দমবন্ধ লাগে, তাই না? আবার একটু দূরে থাকলে, একটু আড়ালে থাকলে সেটার প্রতি আগ্রহ বাড়ে। শ্যানেল এই ব্যাপারটা খুব ভালো বুঝেছিলেন। তার নিজের জীবনটাও তো ছিল অনেকটা অপ্রাপ্তির গল্পে ভরা। একদম। শৈশবে দারিদ্র্য, মায়ের মৃত্যু, বাবার ছেড়ে চলে যাওয়া, কনভেন্টের সেই নিয়ন্ত্রিত জীবন, এই সব কিছুর মধ্যে দিয়েই তিনি হয়তো ঐশ্বর্য আর স্বাধীনতার স্বপ্ন দেখতে শিখেছিলেন। রোমান্স উপন্যাস পড়ে কল্পনার জগতে হারিয়ে যেতেন। অভিনেত্রী হওয়ার চেষ্টাও তো করেছিলেন। হ্যাঁ, কিন্তু সেটা সফল হয়নি। তারপর তিনি আশ্রয় নিলেন ধনী প্রেমিক ইটিয়ান বালসানের বিশাল প্রাসাদে। সেখানে অন্যান্য রক্ষিতাদের দেখে তার ঈর্ষা হয়েছিল ঠিকই, কিন্তু তিনি বুঝতে পারলেন তিনি তাদের মতো হতে চান না, তিনি অন্য কিছু চান। অন্য কিছু? সেটা কি? আর সেই অন্য কিছু চাওয়ার প্রকাশ ঘটল খুব ইন্টারেস্টিংভাবে। কিভাবে? তিনি বালসানের ওয়ার্ড্রব থেকে পোশাক পরা শুরু করলেন। বলেন কি? পুরুষের পোশাক। হ্যাঁ। পুরুষের শার্ট, কোট, রাইডিং ট্রাউজার, স্ট্র হ্যাট, এই অ্যান্ড্রোজিনাস বা উভলিঙ্গ স্টাইল তাকে দিয়েছিল এক ধরনের মুক্তির স্বাদ। আর আশ্চর্যভাবে এটা অন্যদের, বিশেষ করে অন্য মহিলাদের চোখে তাকে আরও আকর্ষণীয়, ঈর্ষণীয় করে তুলল। তার মানে তিনি যেন একটা বার্তা দিচ্ছিলেন। ঠিক, তিনি যেন বলছিলেন তিনি পুরুষের ক্ষমতা আর স্বাধীনতা দুটোই ধারণ করতে পারেন। এখানেই শ্যানেলের প্রতিভা। তিনি নিজের অপ্রাপ্তি বা আকাঙ্ক্ষা থেকে দৃষ্টি সরিয়ে নিলেন, মনোযোগ দিলেন অন্যদের অপূর্ণ কল্পনার দিকে। তিনি বুঝেছিলেন মানুষ আসলে বস্তুটা চায় না, চায় তার পেছনের ভাবনাটা, স্বাধীনতা, রহস্য, একটু নিয়ম ভাঙার আনন্দ। একদম। এরপর তিনি হ্যাট ডিজাইন শুরু করলেন, যা খুব তাড়াতাড়ি জনপ্রিয় হল। আর এক প্রেমিক আর্থার ক্যাপেলের সাহায্যে দোকান খুললেন। হ্যাঁ, তারপর আনলেন জার্সি কাপড়ের তৈরি সহজ, আরামদায়ক পোশাক, যা ছিল তখনকার দিনের ওই জমকালো, শরীরকে বেঁধে রাখা ফ্যাশনের একেবারে উল্টো। এই পোশাক মেয়েদের দিল চলার স্বাধীনতা। ঠিক। তিনি নিজে সেই পোশাক পরতেন, চুল কেটে ফেলেছিলেন ছোট করে, নিজেই হয়ে উঠলেন তার ব্র্যান্ডের সেরা বিজ্ঞাপন। তার রহস্যময় ব্যক্তিত্ব, তার অতীত নিয়ে ওই রাগঢাক, তার ডিজাইন, সবকিছু মিলিয়ে তিনি নারীদের মনে এক তীব্র আকাঙ্ক্ষা তৈরি করলেন। শ্যানেলের মতো হওয়ার আকাঙ্ক্ষা। হ্যাঁ, আর এই আকাঙ্ক্ষা তৈরির কৌশল তিনি ব্যবহার করলেন তার বিখ্যাত পারফিউম শ্যানেল No. 5 ক্ষেত্রেও, তাই না? ঠিক তাই। পারফিউমটার মধ্যেই কেমন একটা রহস্য। কোনো চেনা ভুলের গন্ধ নয়, বরং অ্যাবস্ট্র্যাক্ট ফ্লাওয়ার্সের মিশ্রণ। নামটাও সংখ্যায়, No. 5। বোতলটাও ছিল একদম সাদামাটা, আধুনিক। আর লঞ্চ করার পদ্ধতিও ছিল অভিনব। দোকানে শুধু স্প্রে করে রাখতেন, বিশেষ ক্লায়েন্টদের উপহার দিতেন। মুখে মুখে ছড়িয়ে পড়ল এর খ্যাতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন তার জনপ্রিয়তা একটু কমে আসছিল, তিনি আবারও এই রহস্যের খেলা খেললেন। আমেরিকাকে টার্গেট করে ফিরে এলেন এবং সফল হলেন।
এমনকি তিনি তার ডিজাইনের নকল হওয়াকেও নাকি প্রশ্রয় দিতেন। হ্যাঁ, এটা শুনে আমারও অবাক লেগেছিল। নকল হলে তো ব্যবসার ক্ষতি। আপাত দৃষ্টিতে তাই মনে হয়, কিন্তু শ্যানেল বুঝেছিলেন নকল যত বাড়বে তার স্টাইল তত বেশি ছড়িয়ে পড়বে, ও আচ্ছা। তত বেশি মানুষ এটা দেখবে, ঈর্ষা করবে, আর আসল জিনিসটার প্রতি আকাঙ্ক্ষা আরও তীব্র হবে। এটা তো দারুণ একটা মনস্তাত্ত্বিক চাল। অবশ্যই শ্যানেল আসলে কয়েকটি কৌশল ব্যবহার করেছিলেন। ১. রহস্য তৈরি করা, নিজের সম্পর্কে কম বলা, সহজে দেখা না দেওয়া। ২. ২. তার ডিজাইনকে একটু নিয়ম ভাঙা বা ট্যাবু বিষয়ের সাথে যুক্ত করা, যেমন পুরুষের পোশাক পরা, স্বাধীনতার ধারণা। আর ৩. সর্বত্র দৃশ্যমানতা তৈরি করা, যাতে অন্যরা দেখে এবং পিছিয়ে পড়তে না চায়। এই আকাঙ্ক্ষা তৈরির পিছনে কি আমাদের মনের কোনো বিশেষ প্রবণতা কাজ করে? হ্যাঁ, উৎসগুলো বলছে করে। একটা হলো ইন্ডাকশন বা বৈপরীত্যের ধারণা, মানে যা নেই তার প্রতি টান। আর আরেকটা হলো কল্পনা আর বাস্তবতার মধ্যে আমাদের মস্তিষ্ক নাকি খুব বেশি তফাৎ করতে পারে না। যখন আমরা কোনো কিছুর কল্পনা করি তখন সেটা পাওয়ার আনন্দ বা মুক্তির অনুভূতি আমাদের মস্তিষ্কে প্রায় বাস্তবের মতোই প্রভাব ফেলে। এই যে কথায় বলে না, অন্য পারের ঘাস বেশি সবুজ মনে হওয়া। ঠিক তাই, এটা আমাদের সবার মধ্যেই আছে। শ্যানেল এই প্রবণতাকেই কাজে লাগিয়েছিলেন। আজকের দিনে যেখানেই সবাই সামাজিক মাধ্যমে নিজেদের জীবন প্রায় পুরোপুরি উন্মুক্ত করে দেয়, সেখানে শ্যানেলের এই সূক্ষ্ম কৌশলগুলো হয়তো আরও বেশি প্রাসঙ্গিক। হতে পারে। শ্যানেল মানুষের আকাঙ্ক্ষাকে যেভাবে ব্যবহার করেছিলেন সেটা একদিকে যেমন প্রতিভার পরিচায়ক, তেমনি অন্যদিকে এটাও দেখায় যে আমাদের আকাঙ্ক্ষাগুলো কিভাবে বাইরের প্রভাবে তৈরি হতে পারে। কিন্তু কখনো কখনো আমাদের নিজেদের তাৎক্ষণিক আকাঙ্ক্ষা বা ভয় আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। আমরা ভবিষ্যতের কথা না ভেবে বর্তমানের উত্তেজনায় গা ভাসিয়ে দিই। আর এখানেই আসে আমাদের তৃতীয় বিষয়, হ্যাঁ, শর্ট সাইটেডনেস বা দূরদর্শিতার অভাব। সাউথ সি বাবল। উফ, কি সাংঘাতিক ঘটনা! 1719-1720 সাল, অথচ মনে হয় যেন এই সেদিনের। জন ব্লান্ট সাউথ সি কোম্পানির পরিচালক। হ্যাঁ, তিনি প্যারিসে জন লয়ের মিসিসিপি কোম্পানির অভাবনীয় সাফল্য দেখে একদিকে যেমন ঈর্ষান্বিত হয়েছিলেন, তেমনি ভয়ও পেয়েছিলেন। তিনি চাইছিলেন ইংল্যান্ড আর নিজেকে ফ্রান্সের থেকে এগিয়ে নিয়ে যেতে। তার পরিকল্পনাটা ছিল বিশাল আর আপাতদৃষ্টিতে খুবই আকর্ষণীয়। সাউথ সি কোম্পানি সরকারের বিপুল পরিমাণ ঋণ, প্রায় ৩১ মিলিয়ন পাউন্ড, সেটা নিজের ঘাড়ে নেবে। বিনিময়ে কোম্পানি পাবে দক্ষিণ আমেরিকার সাথে বাণিজ্যের একচেটিয়া অধিকার, যেখান থেকে বিপুল মুনাফা আসবে বলে আশা করা হচ্ছিল। পরিকল্পনাটা কাজ করার কথা ছিল কিভাবে? মানে ঋণটা শোধ হবে কিভাবে? মূল ধারণাটা ছিল একটা গ্রিন বিনিময় প্রকল্প। সরকারের যারা পাওনাদার তারা তাদের পাওনার রসিদ বা ধরুন আইওইউ এর বদলে সাউথ সি কোম্পানির শেয়ার পাবে। আচ্ছা। বাকি শেয়ার ছাড়া হবে সাধারণ মানুষের কেনার জন্য। কোম্পানির শেয়ারের দাম যত বাড়বে ততই পাওনাদারদের লাভ হবে আর সরকারের ঋণ শেয়ারে রূপান্তরিত হয়ে সম্পদে পরিণত হবে, মানে তত্ত্বগতভাবে। একটা উইন উইন সিচুয়েশন মনে হচ্ছে তো। রাজা প্রথম জর্জ তো এ পরিকল্পনা সমর্থন করেছিলেন। হ্যাঁ, যদিও প্রথমে তিনি একটু দ্বিধায় ছিলেন, কিন্তু ব্লান্টের আত্মবিশ্বাস আর যেভাবে তিনি ব্যাপারটা তুলে ধরেছিলেন তাতে রাজা প্রভাবিত হন। তাছাড়া রাজাও তখন খুব একটা জনপ্রিয় ছিলেন না, আর ঋণের বোঝাও কমাতে চাইছিলেন। ঠিক, পার্লামেন্টেও কিছু বিরোধিতা ছিল, কিন্তু ঘুষ আর লাভের আশায় বেশিরভাগ সদস্যই বিল পাশ করিয়ে দেন। এমনকি রাজা নিজেও মোটা অঙ্কের শেয়ার কেনেন। আর তারপরে শুরু হলো সেই উন্মাদনা। হ্যাঁ, শেয়ার কেনার হিড়িক পড়ে গেল। লন্ডন স্টক এক্সচেঞ্জে তিল ধারণের জায়গা নেই। অভিজাত বুদ্ধিজীবী লেখক জন গে, আলেকজান্ডার পোপ, জোনাথন সুইফট সবাই। এমনকি স্যার আইজ্যাক নিউটনের মতো বিজ্ঞানীও এই স্রোতে গা ভাসালেন। ভাবা যায়। নিউটনও, তিনি তো একবার লাভ নিয়ে বেরিয়েও গিয়েছিলেন শুনেছিলাম। হ্যাঁ, কিন্তু লোভ সামলাতে পারেননি, আবার বিনিয়োগ করেন। চারিদিকে তখন গুজব, দক্ষিণ আমেরিকায় নাকি সোনার মোড়ানো রাস্তা। সাধারণ দোকানদার, কৃষক, ঘরের মহিলারা পর্যন্ত তাদের সর্বস্ব দিয়ে শেয়ার কিনছে। শেয়ারের দাম বাড়তে বাড়তে আকাশ ছুঁয়ে ফেলল, ১,০০০ পাউন্ড পর্যন্ত। পুরো দেশ যেন উৎসবে মেতে আছে। কিন্তু এই উৎসবের আড়ালেই ঘনিয়ে আসছিল বিপদ।
ব্লান্ট নিজেও ভেতরে ভেতরে চিন্তিত হয়ে পড়ছিলেন। কেন? কারণ সাউথ সি কোম্পানির দেখাদেখি আরও অনেক ভুঁইফোড় কোম্পানি গজিয়ে উঠেছিল, যারা বাজার থেকে টাকা শুষে নিচ্ছিল। ওদিকে ফ্রান্সের অর্থনীতিও টলমল করছে। হ্যাঁ, ব্লান্ট তখন তাড়াহুড়ো করে বাবল অ্যাক্ট নামে একটা আইন পাশ করালেন এইসব অবৈধ কোম্পানি বন্ধ করার জন্য। উদ্দেশ্য ছিল সাউথ সি কোম্পানির প্রতিযোগী কমানো। কিন্তু ফল হলো ঠিক উল্টো। একদম। এই বাবল অ্যাক্টের ফলে হাজার হাজার ছোট বিনিয়োগকারী তাদের টাকা হারালো। তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। তারা এবার সাউথ সি কোম্পানির শেয়ারও বিক্রি করতে শুরু করল। আর দাম পড়তে শুরু করতেই আতঙ্ক আরও বাড়ল। ব্লান্ট তখন মরিয়া হয়ে আরও লোভনীয় শর্ত, অবিশ্বাস্য ডিভিডেন্ড ঘোষণা করলেন। কিন্তু এতে মানুষের সন্দেহ কমল না, বরং বাড়ল। এটাই হলো শর্ট সাইটেডনেস বা দূরদর্শিতার অভাবের ক্লাসিক উদাহরণ। ব্লান্ট, রাজা, পার্লামেন্ট, নিউটন, সাধারণ মানুষ সবাই বর্তমানের নাটকীয়তায় এতটাই বুঁদ হয়ে গিয়েছিল। হ্যাঁ, ফ্রান্সের সাথে পাল্লা দেওয়া, রাতারাতি ধনী হওয়ার স্বপ্ন, এসবে এতটাই মগ্ন ছিল যে ভবিষ্যতের কথা ভাবার অবকাশই পায়নি। ব্লান্টের নিজের মানসিক দিগন্ত এতটাই সংকুচিত হয়ে গিয়েছিল যে তিনি হয়তো কয়েক মাস পরের কথাও ভাবতে পারছিলেন না। শেয়ারের দাম যে কোনো বাস্তব ভিত্তি ছাড়াই বাড়ছে। মানে দক্ষিণ আমেরিকা থেকে সত্যি সত্যি কোনো লাভ আসছে কিনা তার কোনো ঠিক নেই। অথচ দাম বেড়েই চলেছে। আর এই বুদবুদ ফাটলে কি হবে, এই সহজ প্রশ্নগুলো কেউ গুরুত্ব দেয়নি। যখন দাম পড়তে শুরু করল তখন সবাই শেয়ার বেচে নগদ টাকা বা সোনার জন্য মরিয়া। ব্যাংক অফ ইংল্যান্ড প্রায় দেউলিয়া হওয়ার জোগাড় হয়েছিল। বহু মানুষ সর্বস্বান্ত হল, অনেকে আত্মহত্যা করল। নিউটন বিপুল পরিমাণ অর্থ হারালেন। আর ব্লান্ট নিজেও সব হারিয়ে এক সাধারণ জীবন কাটাতে বাধ্য হয়েছিলেন। এটা কিন্তু আমাদের মানব প্রকৃতিরই একটা অংশ। আমরা তাৎক্ষণিক ঘটনা বা উত্তেজনায় দ্রুত সাড়া দিই, কিন্তু মানুষ হিসাবে আমাদের অতীত থেকে শেখার এবং ভবিষ্যতের পরিকল্পনা করার ক্ষমতাও তো আছে। যখন আমরা শুধু বর্তমানের ঘোরে থাকি তখন যুক্তি হারিয়ে ফেলি। এর ফলে ঘটে আনইনটেন্ডেড কনসিকোয়েন্সেস বা অনিচ্ছাকৃত পরিণতি। মানে এমন ফলাফল যা কেউ চায়নি বা ভাবেনি। ঠিক যেমন রোমে সিজারকে হত্যার পর গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল, বা ধরুন ব্রিটিশ ভারতে দিল্লিতে কোবরা মারার জন্য পুরস্কার ঘোষণা করায় কি হয়েছিল। লোকে পুরস্কারের লোভে কোবরার চাষ শুরু করে দিয়েছিল। ঠিক, আরেকটা শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে উৎসগুলোতে, ট্যাকটিক্যাল হেল। এর মানে কি? ট্যাকটিক্যাল হেল মানে হল ছোটখাটো তাৎক্ষণিক লড়াই বা সমস্যায় এমনভাবে জড়িয়ে পড়া যে আসল দীর্ঘমেয়াদী লক্ষ্যটাই হারিয়ে যায়। সাউথ সি বাবলের ক্ষেত্রে যেমন ব্লান্ট অন্যান্য ছোট কোম্পানি বন্ধ করতে গিয়ে মূল সমস্যাটাকে আরও জটিল করে তুলেছিলেন। একদম। এই প্রবণতা কাটানোর উপায় হল বর্তমানের উত্তেজনা থেকে নিজেকে একটু সরিয়ে এনে বৃহত্তর প্রেক্ষাপটটা দেখা, মানে বিগ পিকচারটা দেখা। সমস্যা বা সুযোগের গভীরে যাওয়া, সম্ভাব্য সব পরিণতি বিবেচনা করা, দীর্ঘমেয়াদী লক্ষ্য স্থির রাখা। হ্যাঁ, আর কখনো কখনো সেরা কাজ হল কিছুই না করা, শুধু অপেক্ষা করা, পরিস্থিতি পর্যবেক্ষণ করা। তাহলে আজকের আলোচনা থেকে আমরা দেখলাম কিভাবে চরিত্রের গভীরে থাকা প্যাটার্ন আমাদের অজান্তেই নিয়ন্ত্রণ করে, যেমনটা হাওয়ার্ড হিলসের ক্ষেত্রে হয়েছিল। কিভাবে কোকো শ্যানেলের মতো আকাঙ্ক্ষাকে তৈরি করা যায় এবং কাজে লাগানো যায়। আর জন ব্লান্ট ও সাউথ সি বাবলের ঘটনা আমাদের শেখালো তাৎক্ষণিক লাভের মোহে ভবিষ্যতের কথা ভুলে যাওয়ার বিপদ কতটা মারাত্মক হতে পারে। হ্যাঁ, একদম। এই উপলব্ধিগুলো নিঃসন্দেহে জরুরি। তবে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। বলুন। এই নিয়মগুলো, এই প্যাটার্নগুলো, এগুলো কি শুধু অন্যদের বোঝার জন্য, নাকি আমরাও নিজেদের চরিত্রের কোনো অদৃশ্য বাঁধনে বাঁধা? ভাবনার বিষয়। আমরাও কি প্রতিনিয়ত বাইরের তৈরি করা আকাঙ্ক্ষার পেছনে ছুটছি? আমরাও কি প্রায়শই তাৎক্ষণিক ঘটনার প্রতিক্রিয়ায় ভেসে যাই, বৃহত্তর ছবিটা দেখতে ভুলে যাই? মানে আত্মসচেতনতার প্রশ্ন। হ্যাঁ, আসল বোধ হয়তো শুরু হয় নিজেকে জানা দিয়ে। এই অন্তর্দৃষ্টিগুলো যদি আমরা নিজেদের দিকে ফেরাতে পারি, তাহলে হয়তো আমরা কেবল পরিস্থিতির শিকার না হয়ে নিজেদের পথটা আরও সচেতনভাবে তৈরি করতে পারব। কেবল প্রতিক্রিয়ার বশে না চলে বাস্তবতার সাথে সক্রিয়ভাবে যুক্ত হতে পারব। সত্যি ভাবনার বিষয়।